রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী পরিবারের সঙ্গে চিকিৎসক নার্সদের দুর্ব্যবহারের অভিযোগ বারে বারে এসেছে। এবারে এই একই অভিযোগ তুললেন রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের দাবি অনুযায়ী গত 2 আগস্ট সোহাগী খাতুন নামের এক মহিলা রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের 5ম তলার 43 নম্বর বেডে ভর্তি হন। 3 আগস্ট চিকিৎসকরা রোগী পরিবারকে রক্ত সংগ্রহের কথা বলেন। সেই মতো রোগী পরিবার রক্তের জন্য যোগাযোগ করে এই সংগঠনের সঙ্গে। সেই মুমূর্ষু রোগীর সহায়তার জন্য সোমবার সংগঠনের সহসভাপতি আনজার আলী রায়গঞ্জ ব্লাড ব্যাংকে গেলে জানতে পারেন ওই রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তাদের অভিযোগ, যেহেতু রায়গঞ্জ হাসপাতালের চিকিৎসকরা রক্তের প্রয়োজনে কথা বলেছিলেন, তবুও সেই রোগীকে কেন ছুটি দেওয়া হলো সেটি সোমবার দুপুর 12টা নাগাদ জানতে চান আনজার আলী। কিন্তু মহিলা বিভাগের তাদের অপরিচিত এক চিকিৎসক তাদের সঙ্গে অভদ্র আচরণ করে বলে দাবি সংগঠনের। ওই চিকিৎসক আঙুল তুলে কথা বলেন, হাতে থাকা বোর্ড ছুঁড়ে দিয়ে বেরিয়ে যান বলে অভিযোগ। সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, সারা বছর মানব সেবায় নিয়োজিত থেকেও চিকিৎসকদের এ ধরনের অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না। সেই মতো তারা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের কাছে লিখিত অভিযোগ করেন যেন সেই চিকিৎসকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর যেন না ঘটে। অপরদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার সৌনক কুমার ঘোষ জানান, সংগঠনের নেতৃত্বের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ শুনেছেন, কিন্তু যেহেতু সেই চিকিৎসকের নাম তারা জানাননি, তাই তার পরিচয় জেনে তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি এমএসভিপির সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে সচেষ্ট হবেন বলেও আশ্বাস দেন তিনি। এ বিষয়ে সংগঠনের সহ সম্পাদক শান্তনু চক্রবর্তী কি বলেছেন শুনুন। দাদা, কি নাম? আমার নাম শান্তনু চক্রবর্তী, আমি মুক্তির পথ রায়গঞ্জ সংস্থার সহ সম্পাদক। আজকে এই আপনাদের ডেপুটেশন নিয়ে কি বলবেন? আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে, যেটা হলো আমাদেরই একজন সদস্য বা সভাপতি আঞ্জাবদা, তিনি ব্লাড দিতে আসেন এবং তার সাথে ডাক্তারের সাথে দুর্ব্যবহার হয়। যে ঘটনাটা বিস্তারিত আপনারা ওই আঞ্জাবদাই বলেছেন। তো তারপরে আমরা লিখিত অভিযোগ দায়ের করি, লিখিত জানাই সুপার স্যারকে। তো তিনি গুরুত্বের সাথে দেখবেন বলে জানিয়েছেন আর কি। এছাড়াও আমরা আগামীকাল বাকি সিএমএস স্যারকে, তারপরে এমএসভিপি স্যারকে, এমএলএ মাননীয় বিধায়ক যিনি রয়েছেন রায়গঞ্জের, এছাড়াও মহকুমা শাসক, আমরা বাকি তাদেরকেও আমরা লিখিতভাবে অভিযোগ জানাই। এই ধরনের ঘটনা আমাদের কাছে একদমই কাম্য নয়। যারা সমাজসেবী, বিশেষ করে তারা তো মানুষের জন্যই কাজ করে নিঃস্বার্থভাবে, তাদের এই যে দুর্ব্যবহার তাদের সাথে করা হয়, এগুলো সত্যিই খারাপের। আর সবচেয়ে বড় বিষয় যেটা হয়ে দাঁড়াচ্ছে যে প্রতিটা মানুষের ক্ষেত্রেই, যে আমরা শুধুমাত্র স্বেচ্ছাসেবী সংগঠন বা অন্যান্য যারা ব্যক্তিত্ব রয়েছেন যে শুধুমাত্র তারাই ভালো, তাদেরকেই গুরুত্ব দিবে এমনটা নয়। সকলকেই যেন হসপিটাল কর্তৃপক্ষই এই গুরুত্বটা দেয়, সাধারণ রোগীর পরিবারকেও যাতে গুরুত্বটা দেয়, যে ঠিকঠাক মতো ডাক্তাররা বা নার্সরা এই যে দুর্ব্যবহারগুলো যাতে না করে। এবং আমরা বিগত দিনগুলোতেও দেখেছি যে এরকম ধরনের দুর্ব্যবহার প্রচুর চিত্র আমরা উঠে আসছে। তো এই ধরনের দুর্ব্যবহারগুলো কেন হচ্ছে, কী কারণেই বা হবে এগুলো, তো এইগুলো যাতে না হয়, এই কারণের জন্যই আজকে আমরা অভিযোগ দিয়েছি সুপার স্যারকে। এবং আগামীকাল আমরা আরও বাকি যাদের বললাম তাদেরকে আমরা অভিযোগ দায়ের করবো। এবং তিনি বলেছেন, আজকে সুপার স্যার বলেছেন যে অ্যাসিস্ট্যান্ট সুপার স্যার বলেছেন যে তিনি গুরুত্বের সাথে দেখবেন এটা। আর তারপরে আমরা দেখি কী করছে তারা, বিষয়টা ওনারাও খতিয়ে দেখছেন। যদি ওনারা কী স্টেপ নিচ্ছেন আমরা সেটার দিকেই তাকিয়ে থাকবো। তারপরে না হয় আমাদের তো বাকি আমাদের উত্তর দিনাজপুর সোশ্যাল ওয়ার্কার অ্যাসোসিয়েশনের বাকি যারা এনজিও রয়েছে তাদেরকেও বিষয়টা জানানো হয়েছে। এছাড়া অন্যান্যকে সমস্ত এনজিও, জেলার সমস্ত এনজিওকেও জানানো হয়েছে বিষয়টা। তো তারাও আমাদের পাশে আছেন, প্রত্যেকে আমাদের পাশে আছেন, বলেছেন যে অবশ্যই এই দুর্ব্যবহারটা কোনো মতেই মেনে নেওয়া যায় না। তো আমরা তাকিয়ে আছি, দেখি আমরা কী করে হসপিটাল কর্তৃপক্ষ, তারপরে পরের স্টেপে আমরা সেই বিষয়টা ভাবব। তো পরবর্তীকালে যদি হসপিটাল কর্তৃপক্ষ যদি সেরকম কিছু না করে, তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলনের দিকেও যেতে পারি। অন্যদিকে আনজার আলী কি বলতে চেয়েছেন শোনাবো। কি নাম, কি দায়িত্বে আছেন সংস্থার? আমার নাম হচ্ছে আনজার আলী, আমি সংস্থার সহসভাপতি হিসেবে কাজ করছি। প্রতিদিন মুক্তির পথ থেকে দেখা যায় 2 টাকার আহার কর্মসূচি রাত্রেবেলায় প্রায়ই দেখতে পাচ্ছি। আজকে আহারের পরিবর্তে হঠাৎ করে আপনারা প্ল্যাকার্ড নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজে, কি ব্যাপার? আজকে আমরা বাধ্য হয়েছি, ঘটনাটা একটু বিস্তারিত বলতে হবে। যে গতকালকে রোগীর এক আত্মীয়, রোগীর পরিজন আমার সঙ্গে যোগাযোগ করে এই বিষয় নিয়ে যে গত 2 তারিখে
তাদের এক রোগী ভর্তি আছে এই রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের ৫ম তলার ৪৩ নম্বর বেডে। এবার রক্ত অভাবে ৩ দিন ধরে এভাবেই রয়েছে। তো আমি তাদেরকে আশ্বাস দিই যে আগামীকালকে আমি গিয়ে ব্লাডটা ডোনেট করব, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। তো সেই কথা অনুযায়ী গতকালকে রাত্রে এরকম কথা হয়। তারপরে আজকে যখন আমি 11:15টার সময় যখন আমি ব্লাড দিতে আসি, তখন জানতে পারি যে রোগীকে ছুটি দেওয়া হয়ে গেছে। তো তখন হচ্ছে কি আমাকে একটু অবাক লাগলো যে রক্তের কারণে রোগীকে ভর্তি করানো হলো আর রক্ত পাওয়ার আগে তাকে ছুটি দিয়ে দেওয়া হলো। তো এই বিষয়টা আমি তখন জিজ্ঞেস করি কর্তব্যরত নার্সদেরকে। তখন ওখানকার নার্সরা বলেন যে ছুটি তো আমরা দিই না, ছুটি দিয়েছেন ডাক্তারবাবু। তো ডাক্তারবাবুর সঙ্গে আপনাকে কথা বলতে হবে, উনি এখন এই মুহূর্তে রাউন্ডে আছেন, ওনার সঙ্গে কথা বলতে হবে। তো সেই কথা অনুযায়ী আমি ওই পাশে চলে গেলাম। ওই পাশে গিয়ে আমি দেখতে পেলাম যে ডাক্তারবাবু রুগী দেখছেন, খুব ভালো কথা। এবার উনি একজন পেশেন্টকে দেখছেন। এবার সেই সময় আমি অপেক্ষা করছি যে কখন হচ্ছে ওনার মানে যে রুগীকে দেখছেন এবং একজন রুগীকে মেডিসিন দেওয়া তাকে তো পর্যবেক্ষণ করতে হয়, কোনো কিছু শুনতে হয়, ভাবনা চিন্তা করতে হয়। যার জন্য আমি ডিস্টার্ব করলে আমি 4-5 মিনিট দাঁড়িয়ে থাকলাম ওনার সঙ্গে কথা বলার জন্য। তো ওই রুগীকে যেই দেখা শেষ হলো, কনসেন্ট্রেশন করো না, তখন আমি ডাক্তারবাবুকে বললাম যে স্যার একটু কথা বলা যাবে? তো উনি বললেন যে হ্যাঁ কথা বলা যাবে। তাই বললাম যে এই রক্তের প্রয়োজনে ভর্তি করানো হয়, কিন্তু রক্ত দেওয়ার আগে রক্ত না পেয়েই পেশেন্টকে ছুটি দিয়ে দেওয়া হলো। তখন যদি কারণটা একটু বলেন। তো যখনই আমি কারণটা জিজ্ঞেস করি, তখন কিন্তু উনি যে প্রথম কথাটা বলেন সেটা হচ্ছে কি যে হ্যাঁ আমার মনে হয়েছে আমি ছুটি দিয়েছি। আপনি কে? তখন বললাম যে আমার বাড়ি হচ্ছে কি একই গ্রামে, আমি ব্লাড দেওয়ার জন্য এসেছিলাম, আমি একজন ডোনার। তো তখন মেজাজ দাঁড়িয়ে 4-5 বার আমাকে ধমক দেয়, বেরিয়ে যান কড়া মেজাজে, প্রচণ্ড কড়া মেজাজে বেশ কয়েকবার আঙুল দেখিয়ে আমাকে ধমক দেন। এবং হচ্ছে কি যে ওনার হাতে থাকা যে বোর্ডটি ছিল সে কাগজপত্র ফেলে দিয়ে উনি সেখান থেকে বেরিয়ে যান। তো এবার সেই সময় আমাকে প্রচণ্ড খারাপ লাগে। তো আমি সেই সময়ে ওখানকার যাতে পরিস্থিতি খারাপ না হয়, একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, যাতে রুগিনীরা পরিষেবা থেকে বঞ্চিত না হয়, ওই জন্য ওনার কথা মোতাবেক আমি কোনো রিঅ্যাক্ট না করে, একটাও কথা না বলে আমি মুখ বুঝে সহ্য করে নিয়ে আমি বেরিয়ে গেলাম। তো এবার প্রশ্ন হলো যে আমাদের তো এটা কি অধিকারের মধ্যে পড়ে না যে একজন পেশেন্টকে ছুটি দেওয়া হলো রক্ত না পেয়েই, আবার ওই হসপিটালেরই কোনো একজন ডাক্তারবাবু বলেছেন যে রক্তের প্রয়োজন। তো এইটুকু কি আমরা কি জানতে পারবো না ডাক্তারবাবুদের কাছ থেকে যে কেন ছুটি দেওয়া হলো? আমি তো ওনাকে গিয়ে তো আমি ধমক দিয়ে কথা বলিনি, কোনো গালিগালাজ করিনি বা খারাপ কোনো কুটুক্তি তো আমি করিনি। আমি শুধু জানতে চেয়েছিলাম যে ওনাকে কেন ছুটি দেওয়া হলো। তাহলে যেখানে হচ্ছে ডাক্তারবাবুর কয়েকটা কথা মেডিসিনের মতো কাজ করে, রুগীরা বা রুগীর পরিজনেরা কী চায়? ডাক্তারবাবুরা, নার্সরা, সিস্টাররা 2-4টা কথা ভালো করে বলুন। এতেই দেখবেন যে 50% কাজ কিন্তু অনেক সময় কিন্তু মেডিসিনের থেকে ডাক্তারবাবুর কিন্তু ব্যবহার, কোঅপারেশন, কথাবার্তার মাধ্যমে কিন্তু হয়ে যায়। কিন্তু সেইটার কোন ওয়ার্ডে ছিলেন আপনার পেশেন্ট? এটা ছিল 5ম তলায় ফিমেল ওয়ার্ড। এখন কি করছেন, আপনারা কি চাইছেন? এখন তো আজকে কি কর্মসূচি করলেন আপনারা? আজকে আমরা তো লিখিতভাবে আমরা অভিযোগ জানালাম আজকে সুপার স্যারকে। সেখানে আমাদের এনজিওর সভাপতি মাননীয় প্রণব কুমার দেবনাথ, সহ সম্পাদক শান্তনু ভাই, এবং হচ্ছে পেজার হচ্ছে কৌশল আলী, নয়ন থেকে শুরু করে আরও সবাই ছিল। আপনাদের যে আজকে কমপ্লেন জমা দিলেন, হ্যাঁ, কি আশ্বাস দিলেন বা কি বললেন? হ্যাঁ, ওনারা বললেন যে এটা খুব দুর্ভাগ্যজনক, এটা কখনোই কাম্য নয়। যারা হচ্ছে কি যে সংস্থার সদস্যরা প্রতিনিয়ত মানুষের কাজ করে থাকেন, সেখানে তাদের সঙ্গে এরকম ঘটনাটা ঘটাটা এটা কখনোই কাম্য নয়। উনি আশ্বাস দিলেন যে আগামীকালকে যেন আমরা এমএসডি স্যারকে আমরা লিখিত অভিযোগ শুধুমাত্র কি যারা সংস্থায় কাজ করে তাদের জন্যই আশ্বাস দিলেন, না মানে আর এই ধরনের ঘটনা হবে না সেটা কি বললেন? উনি তো বললেন যে এটা শুধু হচ্ছে কি সংগঠনের জন্য না, এটা হচ্ছে ইন জেনারেল, যে আপামর জনসাধারণ যাতে হচ্ছে কি সঠিকভাবে পরিষেবা পায়, এভাবে কেউ বঞ্চিত না হয় বা খারাপ ব্যবহারের শিকার না হয়, এটা তিনি ইন জেনারেলি বলেছেন। ডাক্তারের নাম হচ্ছে কি আমি জানতে পারিনি। এই ঘটনাটা ঘটার পরে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করি ওয়ার্ডে ডাক্তারবাবুর ফিরে আসার জন্য।
যে উনি আসুক ফিরে, ওনার নামটা জানবো। আমি অনেক চেষ্টা করেছি, ওখানকার কর্মরত সিস্টারদেরকে শুরু করে মাসিদেরকে শুরু করে সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কারো কাছ থেকে আমি কিন্তু নাম কিন্তু পাইনি। আর ওখানটায় উপস্থিত আমি ছিলাম নামটা নেওয়ার জন্য। তো ডাক্তারবাবু কি এমন ঘটনা ঘটালেন যে তিনি আর ওয়ার্ডে আসার সাহসই পেলেন না। আর আমি যদি খারাপ ব্যবহার করে থাকতাম, তো আমি তো এখন কেন, আমি সারাদিন এই চত্বরে আমি থাকতে পারতাম না। তো আপনি যে কমপ্লেন জমা দিলেন আপনারা, সেখান থেকে ডাক্তারবাবুর নাম কি জিজ্ঞেস চাইলো বা কিছু বললো? হ্যাঁ, আমাদেরকে জিজ্ঞেস করা হলো, কিন্তু বললো যে আমরা নাম জানতে পারিনি এখনো পর্যন্ত। তো কালকে আমরা যখন যে আবেদনটা রাখবো, আপনারা জানালেন না যে আপনাদের ওয়ার্ডে তো সিসি ক্যামেরা টিভি আছে, বা এই টাইমটাতে কার রোস্টার অনুযায়ী কার ডিউটি থাকে সেটা তো ওনাদের তো জানার কথা, সেটা আপনারা জিজ্ঞেস করেছেন বা কিছু সেই ব্যাপারে কি বলবেন? আগামীকালকে যখন আমরা এমএসবিবি স্যারকে যখন আমরা দরখাস্ত দেবো, তখন হচ্ছে সিসিটিভি ফুটেজের কথাটা আমরা মেনশন করবো ওখানটায়, যে ওই সময়টাই সিসিটিভি। সর্বোপরি অ্যাসিস্ট্যান্ট সুপার সৌনক কুমার ঘোষ কি বলেছেন শুনে নেওয়া যাক। স্যার, মুক্তির পথ রায়গঞ্জে একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের একজন কর্তা আর কি কর্মী আজকে ব্লাড দিতে এসেছিল রায়গঞ্জ মেডিকেল হসপিটালে। তার অভিযোগ যে কোনো একজন ডাক্তারবাবু তার সাথে মিসবিহেভ করেছে। তো কী বলবেন সেই ব্যাপারে? আমরা এই মুহূর্তে যে কমপ্লেনটা পেয়েছি, মানে যে কমপ্লেনটা আমাদের হাতে রয়েছে, পেশেন্টের নাম সুহাগী খাতুন। আমাদের এখানে গত 2রা আগস্ট অ্যাডমিট হয়েছিল আপনাদের যেটা কমপ্লেন লেটার তার বেসিসে। ইনি আমাদের ফিমেল ওয়ার্ডের 43 বেড নাম্বারে মোস্ট প্রবাবলি ছিলেন। ট্রিটমেন্ট চলছিল ওনার, মোস্ট প্রবাবলি ব্লাডের হয়তো রিকোয়ারমেন্ট ছিল, যেহেতু আমার কাছে এই মুহূর্তে ট্রিটমেন্ট সংক্রান্ত কোনো কাগজই নেই, ঠিক আছে। শুধুমাত্র এই কমপ্লেনের বেসিসে আমি যতটুকু বলতে পারি যে ব্লাডের রিকোয়ারমেন্ট কী ছিল এবং তারপরে ব্লাডটা কেন লাগলো না, সেটা একমাত্র আমাদের যেটা বিএসটি বা বেড হেড টিকিট, সেখানে যে ডিটেলস আছে তার থেকে আমরা জানতে পারবো। আর এই মুহূর্তে যেহেতু কমপ্লেনটা এসে পৌঁছেছে আমাদের অফিস আওয়ারের বাইরে, তো আনফর্চুনেটলি আমাদের অফিসিয়ালি রিসিভ করা সম্ভব হয়নি, কিন্তু ইনিশিয়ালি আমাদের যা যা ইনফরমেশন দরকার সেটা এখান থেকে পাচ্ছি। এবং আপনাদের সংস্থার যিনি এই মুহূর্তে চার্জে আছেন মিস্টার শামীম, উনি কল করেছিলেন বলে আমরা সেই জন্য আগ্রহী হয়ে আপনাদের সাথে কথা বলার জন্য ডেকে নিয়েছিলাম, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি আমরা যতটা পেরেছি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিতে পেরেছি। তার সাথে সাথে এটা কালকে যখন অফিসিয়ালি আমাদের হেড অফ দ্য অর্গানাইজেশন এমএসবি স্যারের কাছে গিয়ে পৌঁছবে, তো স্যারের কাছ থেকে মতামত নিয়ে তারপরে আমরা ইনফরমেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। এখানে মূলত যেটা দেখতে পাচ্ছি, কোনো এক এই মুহূর্তে যেহেতু নাম কিছু মেনশন নেই বা পরিচয় কিছু মেনশন নেই, পরিচয় বলতে একমাত্র উনি ডক্টর, এটাই বুঝতে পারছি কমপ্লেন থেকে। তো ওনার একটা ব্যবহার খারাপের কথা এখানে তুলে ধরা হয়েছে এই লেটারটাতে। তো ঠিক ওই মুহূর্তে কি ঘটেছিল, যেটা বেলা আনুমানিক 12টা লেখা রয়েছে এই লেটারটাতে, তো তার উপর বেস করে আমরা জানার চেষ্টা করছি এবং ইমিডিয়েট জানার চেষ্টা করছি উইদাউট এনি ডিলে। এবং সবার আগে যেটা বললাম যে আমাদের যেহেতু হেড অফ দ্য অর্গানাইজেশন আমাদের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল স্যারকে এটা আমরা অ্যাকনোলেজ করেছি অলরেডি। বাকি স্যারের রেসপন্সের উপর ডিপেন্ড করে আমরা রিকোয়েস্ট করবো দয়া করে আপনারা কালকে আসুন, কালকে হয়তো আরও জিনিসগুলো আপনাদের কাছে গুছিয়ে তুলে ধরা সম্ভব। স্যার, আপনার নাম একটু ডেজিগনেশনটা? আমি সৌনক কুমার ঘোষ, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। স্যার, কী হয়েছে সেটা তো আপনি বললেন কালকে আপনারা ইনকোয়ারি করে দেখবেন, কিন্তু স্যার কোনো জায়গায় কি এটা মনে হয় না যে ডক্টরের মিসবিহেভে বা যেই ঝামেলাগুলো মাঝে মাঝে হসপিটালে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, কোনো জায়গায় একটু খামতি নেই? সেই ব্যাপারে কী বলবেন? ব্যবহারের ব্যাপারে কথা বলতে গিয়ে আমি আগেও বললাম যে ব্যবহার এমনই একটা জিনিস, এটা কাউকে শেখানো যায় না, এটার কোনো ক্লাসও নেওয়া যায় না, এটার কোনো সাবজেক্টও নেই, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিকারে কী ঘটনা ঘটেছিল আমরা আপনাদের এই কমপ্লেন লেটারটাকে রেসপেক্ট করেই বলছি যে আমরা এটা খতিয়ে দেখব, ঠিক আছে। ওই মুহূর্তে এমন কি ঘটে গেল যে এই জাতীয় জিনিস হয়েছে। সবার আগে আমি যেটা আপনাদের রোগীর খোঁজ নিয়েছি, পেশেন্ট কেমন আছে এই মুহূর্তে, তাতে এইটুকু জানতে পেরেছি যে ওনার হিমোগ্লোবিন লেভেল, যা ইনফরমেশন সব ভারবালি পেয়েছি আর কি, যে 8.8 ছিল। সে তাই এক্স্যাক্টলি ওনার ব্লাডের কতটা রিকোয়ারমেন্ট ছিল, বিএসটিতে কী নোট ছিল, কেন বলা হলো লাগলো তারপর লাগলো না, এই জিনিসগুলো এখন সত্যি মানে আমাদের বিএসটি সব কিছু অ্যান্সার দেবে। তবে ব্যবহার নিয়ে যেটা বলছেন,
এটা সত্যি হয়তো খারাপ লাগার একটা জায়গা থেকে থাকছে, এবং হয়তো না, ডেফিনেটলি আমি বলছি, ঠিক আছে, যে কোনো কারোর সাথে ব্যবহার খারাপ হলে তার কতটা খারাপ লাগতে পারে সেটা আমাদের সাথেও যখন হয় আমরা সে ব্যাপারে ভুক্তভোগী। বিভিন্ন রকম কমপ্লেন আসে বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমি এটুকুই বলতে পারি যে ব্যবহার কাউকে শেখানো যায় না, ঠিক আছে। তো নিজের ব্যবহার নিজে ঠিক রাখা হবে। সবসময় হয়তো মাথা ঠান্ডা রাখা সম্ভব হয় না, কিন্তু তবুও ঠান্ডা রেখে দুপক্ষের কাছে আবেদন, মানে আমাদের স্টাফেদের কাছেও রিকোয়েস্ট, তিনি যেই হন না কেন, আর আমাদের রোগীর পরিবারের কাছেও রিকোয়েস্ট, যে কোনো স্বেচ্ছাসেবী সংস্থার কাছেও রিকোয়েস্ট যে মাথা দুপক্ষকে ঠান্ডা রাখতে হবে, তাহলে যে কোনো ঝামেলায় খুব বেশি দূর এগোনোর আগে আটকানো সম্ভব। কারণ হাতের বাইরে চলে যাওয়ার পর তারপর আমাদেরকে ছুটে আসতে হয়, সেটা মাঝরাত হতে পারে, সেটা দিনের বেলা হতে পারে, হ্যাঁ, তখন খুব হেল্পলেস মনে হয় এক কথায় বলতে গেলে, যে সত্যি কি এতটা বারবারন্ত হওয়া দরকার ছিল, এই একটা প্রশ্ন থেকেই যায় সবসময়, যেমন কি হলো যে ঝামেলাটা এতটা দূর গড়িয়ে গেল। তো পেশেন্ট সুস্থ আছে, পেশেন্ট সুস্থ যাতে থাকে সেটাই আমাদের কাম্য। আর ভবিষ্যতে এই পেশেন্ট কেন, যে কোনো পেশেন্ট আপনাদের সংস্থার যদি কিছু দরকার পড়ে, আপনারা এর আগেও এসেছেন, আবার আসবেন, আমরা নিজেদের তরফ থেকে যতটা পারবো, মানে মেইন তো আমাদের পিলার ডক্টর, এই নিয়ে তো কোনো সন্দেহ কিছু নেই, ঠিক আছে। একটা হসপিটাল দাঁড়িয়ে আছে ডক্টরদের ওপর, তাই তারা ছিলেন, তারা আছেন এবং তারা থাকবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বাকি সব ক্যাটাগরি স্টাফদের কাছেও আমাদের রিকোয়েস্ট, যারা সাপোর্ট সার্ভিসে রয়েছেন, নার্সিং স্টাফ থেকে শুরু করে, প্যারামেডিক্যাল স্টাফ থেকে শুরু করে, নন মেডিকেল পোস্ট থেকে শুরু করে, আমরা সবসময় আছি। তবে রোগী পরিবারের সদস্যদের সঙ্গে চিকিৎসকদের সম্পর্ক ভালো হোক, এমনটাই কামনা রায়গঞ্জের মানুষের। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন?
তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।